সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমরা শুরু করি। তো গতদিন ক্লাসে আমাদের ডেডলকের যে জিনিসগুলো নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে ডেডলক ডিটেকশন এবং রিকভারি নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমরা যেটা করব ডেডলক অ্যাভয়েডেন্স নিয়ে কথা বলবো, যে কিভাবে ডেডলক অ্যাভয়েড করা যায়। তো অ্যাভয়েডেন্স আর এর সাথে প্রিভেনশনের দুইটার সাথে পার্থক্য হচ্ছে যে তুমি তোমার সিস্টেমে এমন ভাবে রিসোর্স গুলোকে অ্যালোকেশন করবা, তোমার অ্যালগরিদমটা এমন ভাবে হবে যে তুমি কেয়ারফুলি মানে অ্যালোকেশন করার চেষ্টা করবা যাতে ডেডলক অ্যারাইজ না করে। বাট এটার মানে এই না যে তোমার সিস্টেমে ডেডলক হবে না। মানে ব্যাপারটা এভাবে চিন্তা করো যে ধরো রাত্রেবেলা তুমি আহ, বাসায় ফিরতেছো, এখন কোন একটা রাস্তা আছে যেটা হয়তো অ্যাভয়েড করে তুমি আসতে চেষ্টা করছো যাতে তুমি চোরের কবলে বা ছিনতাইকারীর কবলে না পড়ো। ঠিক আছে, তো তুমি কি করলা যে কেয়ারফুলি ওই রাস্তাটাকে অ্যাভয়েড করলা যাতে তোমার কোনো বিপদে তুমি না পড়ো। কিন্তু তারপরেও তুমি দেখা গেছে কিন্তু কি হইতে পারে, অন্য রাস্তা দিয়ে আসার সময় হয়তো বড় রাস্তা দিয়ে আসতেছে, সেখানেও কিন্তু তুমি কোনো একটা ঝামেলার মধ্যে পড়ে যেতে পারো। সো অবজেক্টিভ হচ্ছে ডেডলককে অ্যাভয়েড করার চেষ্টা করা, কিন্তু ডেডলক যে সবসময় অ্যাভয়েড করতে পারবো সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, তো এটা আমরা যদি একটু গ্রাফিক্যালি একটা জিনিস দিয়ে দেখতে চাই, দেখো তার আগে একটা কথা একটু বলে নিই, সেটা হচ্ছে দেখো যে সেফ স্টেট। সেফ স্টেট মানে হচ্ছে এমন একটা স্টেট যেখানে কোনো ডেডলক নাই। ঠিক আছে, তো আমাদের অবজেক্টিভ থাকবে হচ্ছে আমাদেরকে সিস্টেমটাকে সব সময় সেফ স্টেটে রাখা। ঠিক আছে, সেফ স্টেট মানে কোনো ডেডলক নাই। তাহলে এখানে দেখো আরো দুই একটা টার্ম আছে, একটু আমরা একটু দেখে নেই। এই দেখো তোমার সিস্টেমটা যদি তোমার ধরো উইন্ডোজ স্টার্ট করেছো, অপারেটিং সিস্টেম এখন দেখলো যে তোমার সিস্টেমটা এখন সেফ স্টেটে আছে, তার মানে কোনো ডেডলক নাই। আচ্ছা, যদি আনসেফ স্টেটে থাকে তাহলে কিন্তু কোনো ডেডলক নাই, কিন্তু সম্ভাবনা আছে ডেডলকের তৈরি হওয়ার। তবে ডেডলকের দিকে বোধহয় আমরা যাচ্ছি আনসেফ স্টেটে থাকা। তো অ্যাভয়েডেন্স এর অবজেক্টিভ হচ্ছে যে সিস্টেমটাকে সব সময় এই সেফ স্টেটে রাখা, আনসেফ স্টেটে আমরা যাব না। ঠিক আছে, এটাকে আমরা বলছি আমাদের বেসিক অবজেক্টিভ। তো এটাকে যদি আমি একটু ভিজুয়ালাইজ করি যে কিরকম জিনিসটা দেখায়, দেখো এখানে একটা ছোট্ট ছবি আছে। এই ছবিটাতে দেখো আমাদের দেখো এখানে আমাদের এক্স এবং ওয়াই এক্সিসে আমরা দেখো এক্স অ্যাক্সিসে আমরা প্রসেস এ কে রেখেছি আর ওয়াই অ্যাক্সিসে আমরা রেখেছি প্রসেস বি কে। তার মানে আমাদের দুইটা প্রসেসের এক্সিকিউশন স্টেপটা এখানে বলা আছে। তো এখানে দেখো এক্স অ্যাক্সিসে প্রসেস এ চলছে, ওয়াই অ্যাক্সিসে চলছে প্রসেস বি। আচ্ছা, তো এখানে এখানে দেখো এই যে i1 থেকে শুরু করে i3 এইটুকু যখন টাইমে আসবে প্রসেস এটা, তখন এই প্রসেস এটার এই প্রিন্টার ইউজ করবে বা প্রিন্টার চাইবে। এই টাইমটুকুতে তার প্রিন্টার লাগবে প্রসেস এর। তাহলে দেখো তো i2 থেকে i4 এই টাইমের মধ্যে কি লাগবে, প্রসেস এর প্লটার লাগবে। ঠিক আছে না, ছবিটা দেখে বুঝা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে, তার মানে প্রসেস এ যখন চলতে থাকবে এই এক্স অ্যাক্সিস বরাবর i1 থেকে i3 টাইমটাতে তার প্রিন্টার লাগবে, আর i2 থেকে i4 টাইমটাতে তার প্লটার লাগবে। আচ্ছা, এখন দেখো ওয়াই অ্যাক্সিসে আছে প্রসেস বি। প্রসেস বি আবার বলে দেওয়া আছে, দেখো i5 থেকে i7 এইটুকু টাইম লাগবে হচ্ছে প্লটার, আর 6 থেকে 8 এইটুকু টাইম লাগবে হচ্ছে তার প্রিন্টার। তাহলে অপারেটিং সিস্টেম যখন এই দুইটা প্রসেসকে এক্সিকিউশন করছে, আমাদের সিপিইউ হচ্ছে একটা। ঠিক আছে, আমাদের সিস্টেমে সিপিইউ একটা, তার মানে আমরা কনটেক্সট সুইচ করে করে এ এবং বি কে রান করব। তো কার কখন কি রিসোর্স লাগবে সেটা আমরা জানা আছে। এখন দেখো আমাদের সিচুয়েশন দেখো, অপারেটিং সিস্টেম কিছুক্ষণ প্রসেস এ কে রান করলে, যে এইটা এই দেখো এটা পি থেকে কিউ এ রান করলো, তার মানে প্রথমে প্রসেস এ কিছুক্ষণ রান করলো, তারপরে দেখো কনটেক্সট সুইচ হয়ে গেল, হয়ে অপারেটিং সিস্টেম এই যে বি কে রান করলো, এই যে কিউ থেকে আর, তারপরে আর থেকে এস এখানে এ কে রান করলো। তাহলে দেখো তো এই আর থেকে এস যখন এ রান হচ্ছে, তখন এই পয়েন্টে যে এস পয়েন্টটাতে
প্রসেস এ কি দেখো তো, প্রিন্টারে রিকোয়েস্ট দিয়ে দিছে না, যে এস পয়েন্টটাতে দেখো তো প্রিন্টারের যে রিকোয়েস্টেড ব্লকটা, এই ব্লকের মধ্যে চলে আসছি না আমরা। জি স্যার। আচ্ছা, তাহলে প্রিন্টার কি অন্য কাউকে কাছে অ্যাসাইন করা আছে? দেখো তো প্রিন্টার কি অন্য কেউ চাচ্ছে নাকি কাউকে দেয়া আছে? প্রিন্টার খালি আছে না এই মুহূর্তে এই ব্লকে, এই জি স্যার। পয়েন্টটাতে? তাহলে প্রিন্টার আমরা কি করতে পারবো বলতো, এ কে দিয়ে দিতে পারবো না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, এখানে একটু ছবি একটু পাশাপাশি লিখতে থাকি। এই হলো আমাদের এ, এই হলো আমাদের বি, এখানে আমরা প্রিন্টার রাখি, এখানে রাখি প্লটার। আচ্ছা, তাহলে যখন আমরা এস পয়েন্টে আসি, দেখো তো এস পয়েন্টে আমরা ছবিটা এভাবে আঁকতে পারবো কিনা, ঠিক আছে কিনা দেখো তো এস পয়েন্টে। আচ্ছা, এখন কি ডেডলক হয়েছে? না না স্যার। স্যার। আচ্ছা, ফাইন। তাহলে আমরা আরেকটু সামনের দিকে আগাই। এখন ধরো অপারেটিং সিস্টেম এখান থেকে রান করলো হচ্ছে এই পর্যন্ত, এস থেকে টি। তাহলে এই টি পয়েন্টটাতে কি হবে বলতো, টি পয়েন্টটাতে কি সিচুয়েশন দাঁড়াবে? প্রসেস বি প্লটার কি পেয়ে যাবে নাকি প্লটারের রিকোয়েস্ট দিবে বলো তো এই টি পয়েন্টটাতে, রিকোয়েস্ট দিন। তাই না? কারণ প্লটারটির তার এখন দরকার এই পয়েন্ট থেকে, তাহলে সে রিকোয়েস্ট দিবে। তাহলে রিকোয়েস্ট দিলে আমরা প্লটারটা কি বি কে দিতে পারবো কিনা দেখো তো, প্লটার খালি আছে না এখন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি যে এই পয়েন্টটাতে চলে আসি, দেখো এই যে এই পয়েন্টটাতে কি দাঁড়াচ্ছে, এই যে এই পয়েন্টটাতে একটু উপরে আসলাম, মানে বি কে আরেকটু রান করলাম। তাহলে এখন কি হবে দেখো তো, প্রসেস বি কে প্লটার দিয়ে দিছি না, দেখো তো ছবিতে আঁকলাম, ঠিক আছে কিনা? জি স্যার। ফাইন, তাহলে প্রসেস বি কে প্লটার দিয়ে দিলাম। এখন দেখো এখান থেকে আমরা যদি কনটেক্সট সুইচ করে আবার এ কে রান করার সিদ্ধান্ত নেই, তাহলে আমরা এখান থেকে এই যে এ কে রান করলাম, দেখো এখানে চলে আসলাম এখানে। তাহলে এখন কি দাঁড়াচ্ছে বলতো এই সিচুয়েশন, এখানে দেখে কেউ বলতে পারবো যে এখানে কি আছে এই পয়েন্টটাতে? প্রসেস এ কি প্লটারের জন্য একটা রিকোয়েস্ট দিবে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ফাইন, তাহলে প্লটারের জন্য রিকোয়েস্ট দিয়ে দিই। এই যে দেখো তো প্লটারের জন্য রিকোয়েস্ট দিলাম, এখনো কি ডেডলক হয়েছে? না স্যার। আচ্ছা, ডেডলক হয়নি, কিন্তু খেয়াল করে দেখো তো এই পজিশনটা যেখানে আমরা এখন আছি, এটা একটা আনসেফ জোন না? মানে এখন কি ডেডলক আছে? ডেডলক কিন্তু নাই। কিন্তু খেয়াল করে দেখো এই পয়েন্ট থেকে আমি যদি কোনো কারণে এইবার কনটেক্সট সুইচ করে বি কে রান করি, বি যদি এইখান পর্যন্ত চলে আসতে পারে, এই পর্যন্ত যদি চলে আসতে পারে এখানে, তার মানে এক্সিকিউশন সিকোয়েন্সটা আমরা যে অ্যারো গুলো আঁকছি এই বরাবর যদি যায়, এখন বলো তো এই ব্লকটাতে, এই যে মাঝখানের ব্লকটাতে যখন চলে আসলাম, এই পয়েন্টে কি অবস্থা বলো তো? প্রসেস বি প্রিন্টারে রিকোয়েস্ট দিয়ে দিবে না? জি স্যার। তাহলে এই যে দেখো ছবিতে আঁকলাম, প্রসেস বি প্রিন্টারে রিকোয়েস্ট দিলাম, এই যে। তাহলে এখন বলো তো এই পজিশনটা ডেডলক হয়ে গেল না? দেখো তো সাইকেল হয়ে গেল না এ আর বি নিয়ে? জি স্যার। তাহলে এখানে যখন ছিলাম, এই যে ক্রস চিহ্ন দিলাম, এই পয়েন্টে কি ডেডলক ছিল ক্রস চিহ্নটাতে? না স্যার। তাহলে এই পয়েন্টটাতে ডেডলক নেই, কিন্তু এই পয়েন্টে ডেডলক, এই পয়েন্ট থেকে ডেডলকে যাওয়ার একটা পসিবিলিটি আছে না? জি স্যার। তাহলে দেখো মাঝখানে যে ইন্টারসেকশন ব্লকটা, যে ব্লকে দুইজনেরই প্রিন্টার এবং প্লটার দরকার, এই যে এই ব্লকটা, এই ব্লকটা হচ্ছে ডেডলক পয়েন্ট না? এই যে এটা ডেডলক না ব্লকটা? জি স্যার। তার মানে দেখো যে এর প্রিন্টার প্লটার দুইটাই দরকার। আবার দেখো এই ব্লকটাতে বিরো প্রিন্টার প্লটার দুইটাই দরকার। তার মানে এই ব্লকটা হচ্ছে ডেডলক ব্লক। কিন্তু এই যে এটা কি ডেডলক কিনা দেখো তো, এই যে এই ব্লকটা কি ডেডলক ব্লক কিনা, এই যে এটা বলো তো ডেডলক কিনা? না স্যার। কেন ডেডলক না? কারণ দেখো এই জায়গাতে এটা কেন ডেডলক না বলতে পারবা? স্যার প্লটারের কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো এটা ডেডলক না, কিন্তু এটা কি এই ব্লক থেকে চাইলে ডেডলকে যাওয়া যাবে কিনা বলো তো? এই ব্লক থেকে, এই যে প্রশ্নবোধক চিহ্ন যে ব্লকটা, জি স্যার। কারণ দেখো এই যে এখান থেকে আমি এইখানে যদি আসি, এখান থেকে ডান দিকে শিফট করলে তো আমার ডেডলকে পড়বো। তাহলে এখানে একটা জিনিস কি বোঝা যাচ্ছে কিনা, যে ওএস কে একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে, যে আসলে
কোন সময় কোন প্রসেসকে রান করব বা কখন কাকে কি রিসোর্স অ্যালোকেশন করব এই সিদ্ধান্তের একটা ব্যাপার আছে না? জি স্যার। তাহলে ব্যাপারটা আমরা যদি সহজে চিন্তা করি যে তুমি ব্যাংকে গিয়েছো টাকা তুলতে, ব্যাংকের ক্যাশিয়ার যদি দেখে যে তার ভল্টে টাকা কম আছে, তাহলে সে কি করবে বলতো? যদি কেউ বেশি টাকা তুলতে আসে, তাকে যদি সে টাকা দিয়ে দেয় বেশি টাকা, তাহলে কি হবে? তার কাছে যে টাকা থাকবে সেটা দিয়ে আর লাইনের বাকিদেরকে সে সার্ভিস দিতে পারবে না। তখন সে কি করবে? বুদ্ধি করে চিন্তা করবে কি যে যদি কেউ বেশি টাকা তুলতে চলে আসে, তাকে বলবে যে আপনি তো আগে থেকে জানান নাই, হ্যাঁ? আমার ভল্টে তো এই মুহূর্তে টাকা নেই। ঠিক আছে, আপনি ম্যানেজারের রুমে বসেন, চা খান। আমরা টাকা আসতেছে আপনাকে দিচ্ছি। এরকম করে তাকে কি করতে হবে? কেয়ারফুলি তাকে অন্য জায়গায় সাইড করে বসায় রাখতে হবে। আর বাকিদেরকে সার্ভিস দিতে থাকতে হবে। ইন দ্য মিন টাইম হয়তো তোমার অন্য ব্যাংক থেকে টাকা চলে আসবে, হেড অফিস থেকে, তখন তুমি তাকে সার্ভিস দিবা। তাহলে তুমি সিচুয়েশনটাকে কন্ট্রোলে রাখলা ডিপেন্ডিং অন ইউর রিসোর্সেস। তোমার কি অ্যাভেইলেবল রিসোর্স আছে এটা দেখে তুমি কি করলা? সেই অনুসারে রিঅ্যাক্ট করলা। তারপরেও কিন্তু ডেডলক হইতে পারে। কারণ কিরকম? যেমন ধরো যেই লোকটা তোমার কাছে টাকা চাইতে আসছে, সে যদি খুবই হাইলি প্রায়োরিটাইজ কোনো লোক হয়, যে তাকে টাকা দিতেই হবে, তখন কি সিচুয়েশন হতে পারে বলো তো? টাকা ছাপাবো স্যার। না, টাকা ছাপাবা কেন? তুমি তো ব্যাংকে আছো, ব্যাংকের তো টাকা ছাপানোর কোনো রাইটই নাই। বাংলাদেশ ব্যাংক ছাড়া এবং অনুমতি ছাড়া তো তুমি টাকা ছাপাইতে পারো না। ধরো তুমি তাকে টাকা চাইতে আসলে তুমি টাকা দিয়ে দিলে তাকে, টাকা দিলে কি তুমি ডেডলকে পড়ে যাবে না তখন? জি স্যার। তাহলে এই জন্য বলছি যে অ্যাভয়েডেন্স মানে কিন্তু যে ডেডলক তুমি সবসময় অ্যাভয়েড করতে পারবা তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু তোমার রিসোর্স অ্যালোকেশনটা যদি তুমি কেয়ারফুলি করতে পারো, তাহলে চাইলে ডেডলক স্কিপ করা যেতে পারে। আচ্ছা, তাহলে দেখো আমরা এই যে অ্যাভয়েডেন্স, এই অ্যাভয়েডেন্সের জন্য আমরা একটা অন্য অ্যালগরিদম দেখবো, সেটাকে আমরা বলছি, দেখো এই যে আমরা একটু যাই সামনে আগাই, এগুলো আমরা বাদ দিচ্ছি। এই দেখো যে ব্যাংকার্স অ্যালগরিদম। তাহলে আমরা আজকে একটা ব্যাংকার্স অ্যালগরিদমটা দেখবো এবং এটা একটা অঙ্ক করবো। একটু ওয়েট করো, আমি আসতেছি। আচ্ছা, তাহলে দেখো আমরা একটু ব্যাংকার্স অ্যালগরিদমটা দেখি। তো এটার জন্য দেখো এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, এটার জন্য এখানে এই যে অ্যালগরিদমটা দেয়া আছে দেখো, এখানে এই যে বিভিন্ন ধরনের রিসোর্স লাগবে, আমাদের ম্যাট্রিক্স লাগবে, এখানে এরকম অ্যালগরিদমটা দেয়া আছে। তো অ্যালগরিদমটা দেখতে খুবই ক্লামজি, মানে দেখে মনে হয় যেন অনেক কঠিন। যেমন দেখো এই যে সামনের দিকে আগাচ্ছি, দেখো অ্যালগরিদম কিন্তু চলছে, এই যে অ্যালগরিদম চলছে, এই যে অ্যালগরিদম এখনো চলছে, মানে বিশাল অ্যালগরিদম, হ্যাঁ। সো এই অ্যালগরিদমটা দেখতে যতটা কঠিন, আসলে প্র্যাকটিক্যালি অত কঠিন না। তো এখানে এক্সাম্পল একটা আছে, বাট আমি যেটা করব যে আমরা আরেকটা স্লাইড ওপেন করি। এই অ্যালগরিদমটা পড়া লাগবে না, হ্যাঁ, অ্যালগরিদম মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, অ্যালগরিদমটা আমরা স্কিপ করব, আমরা অ্যালগরিদমের ইমপ্লিমেন্টেশনটা সরাসরি চলে যাই। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছো? নতুন একটা স্ক্রিন শেয়ার করেছি। জি স্যার। আচ্ছা, তা এখানে দেখো আমাদের এই অ্যাভয়েডেন্স অ্যালগরিদমটাতে আমরা যেটা করব, আমাদের একই রিসোর্সের একাধিক কপি থাকতে পারে এটা ধরে নিব। তার মানে আমার হাতে যদি দেখো, আমার হাতে আছে এ, বি এবং সি নামে তিনটা রিসোর্স, কিন্তু তিনটা রিসোর্সের একটা করে কপি নাই। একটা করে কপি থাকলে সুবিধা ছিল, আমি সাইকেল দিয়ে সরাসরি বলে দিতে পারতাম ডেডলক আছে কিনা। সাইকেল হতে না দিলেই আমি ডেডলক অ্যাভয়েড করতে পারতাম। ওই যে আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি না যে আমাদের সাইকেল ডিটেকশন করেছিলাম না ডিএফএস দিয়ে আমরা, মনে আছে কত জি, স্যার। ক্লাসে? তাহলে আমাদের যদি রিসোর্সের মানে কোয়ান্টিটি একটা করে হয় একই টাইপের রিসোর্স, তাহলে আমাদের কাজ সহজ, রিসোর্স অ্যালোকেশন গ্রাফে সাইকেল হতে না দিলেই হয়। কিন্তু প্রবলেম হচ্ছে যে যদি একই রিসোর্সের একাধিক কপি থাকে, তখন আমরা দেখেছিলাম যে সাইকেল থাকলেও ডেডলক নাও হইতে পারে। তো সেই জন্য আমরা এই অ্যালগরিদমটাতে যাচ্ছি, ব্যাংকার্স অ্যালগরিদম। এখানে আমরা কি করছি দেখো, এ বি সি নামক আমাদের তিনটা রিসোর্স আছে, দেখো বলে দেওয়া আছে যে এ আছে 10টা কপি, বি 5টা, সি হচ্ছে 7টা। আচ্ছা, এরপরে দেখো বলে দেওয়া আছে
অ্যালোকেশন বলে আমাদের একটা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স আছে। তাহলে আমাদের প্রসেস দেখো তো কয়টা আছে এখানে? 1 2 3 4 5 পাঁচটা প্রসেস আছে। পাঁচটা প্রসেসকে এ বি সি কয়টা করে দেয়া আছে এটা দেখো এই বাম পাশে মেনশন করা আছে। তাহলে দেখো এই ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে যে প্রসেস P1 এর কাছে দেখো এ কয়টা আছে, দেখো তো এ কয়টা আছে? 0, মানে একটাও নাই এর কপি। বি আছে কয়টা দেখো তো? একটা। একটা। সি একটাও নাই। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটাতে 2 ডাইমেনশন ম্যাট্রিক্সটাতে আমাদের বলে দেওয়া আছে কোন প্রসেসের কাছে কোন রিসোর্স কয়টা করে কপি অ্যালোকেট করা আছে। যেমন এখানে দেখো P4 এর কাছে এ আছে 2টা, বি আছে একটা, সি আছে একটা। আচ্ছা ডান পাশে দেখো আমাদের আরেকটা ম্যাট্রিক্স আছে ম্যাক্স। ম্যাক্স মানে হচ্ছে যে প্রসেস এ বি সরি P1 P2 P3 এরা কোন রিসোর্স কয়টা করে কপি তার দরকার, এটা হচ্ছে ম্যাক্স। তাহলে দেখো এখানে P1 এর পাশে এ লেখা আছে 7, এটা মানে হচ্ছে কাজ শেষ করার জন্য P1 কে যদি তুমি কাজ শেষ করাতে চাও তাহলে তাকে এ দিতে হবে 7 কপি। বি কয়টা কপি লাগবে তার দেখো তো সর্বোচ্চ? 5টা। সি কয়টা লাগবে কাজ শেষ করতে গেলে দেখো তো? 3টা। 3টা। তাহলে দেখো এর দরকার হচ্ছে 7টা, বি দরকার 5টা, সি দরকার 3টা। এটা কার জন্য বলছি আমরা আলোচনা? এই যে P1 এর জন্য। আচ্ছা P1 এর কাছে কি দেখো তো এই 7টা 5টা এবং 3টা এই কপিগুলো আছে কিনা? এতগুলো কপি আছে এর P1 এর কাছে নাকি আছে মাত্র দেখো তো এ একটাও নাই। তাহলে এ তার লাগবে কয়টা বলো তো? আরো 7টা। 7টা। 7টাই লাগবে। তাহলে আমরা কিভাবে বের করলাম? আমরা জাস্ট সিম্পলি অ্যালোকেশন থেকে ম্যাক্স বিয়োগ করছি না? মানে ম্যাক্স থেকে অ্যালোকেশন বিয়োগ করছি না? তো এটা কি ম্যাক্সিমাম বুঝাইতেছে ম্যাক্স দিয়া নাকি? ম্যাক্স, হ্যাঁ ম্যাক্স দিয়ে ম্যাক্সিমাম মানে কতগুলো তার লাগবেই। কাজ শেষ করতে গেলে তার 7টা 5টা 3টা লাগবে। এই না দেওয়া পর্যন্ত সে তার কাজ শেষ করতে পারবে না। তাহলে ম্যাক্স ম্যাট্রিক্স থেকে যদি তুমি অ্যালোকেশন বিয়োগ করো তাহলে আমরা বলতে পারবো না যে তার এখনো লাগবে কয়টা আরো এক্সট্রা অ্যাডিশনাল নিড ম্যাট্রিক্সটা পেয়ে যাবো না? জি স্যার। তাহলে দেখো তো আমি যদি এই যে 7 থেকে 0 বিয়োগ করি তাহলে আমি পেয়ে যাবো না এই যে এটা আর এটা যদি বিয়োগ করি তাহলে দেখো তার নিড কয়টা বলো তো? এখানে 7টা লাগবে না? আচ্ছা বি কয়টা লাগবে বলো তো? এখনো বাকি আছে কয়টা? মানে কিছু কিন্তু তার হাতে আছে, একটা তার হাতে আছে। 4টা স্যার। তাহলে আমরা তার লাগবে হচ্ছে টোটাল 5টা, হাতে আছে একটা, তাহলে তার লাগবে 4টা আরো। সি কয়টা লাগবে দেখো তো? 3টা। 3টা। তাহলে আমরা কি করেছি বলতো? সিম্পলি ম্যাক্স ম্যাট্রিক্সটা থেকে আমরা কি করেছি বলতো? অ্যালোকেশন ম্যাট্রিক্সটা বিয়োগ করেছি না? ওই ইন্ডেক্স ওয়াইজ ইন্ডেক্স করলে এই ওয়াইজ বিয়োগ করলে কি পাবে বলতো? এইটা বিয়োগ করলে আমরা নিড ম্যাট্রিক্সটা পেয়ে যাব না? ঠিক আছে কিনা? জি স্যার। তাহলে এইভাবে যদি আমি কমপ্লিট করি দেখো তো আমরা এই যে ডান পাশের এই যে নিড ম্যাট্রিক্সটা ফিল আপ করতে পারবো না এই অ্যালগরিদম দিয়ে সিম্পলি এই যে ম্যাক্স থেকে অ্যালোকেশন বিয়োগ করে? আচ্ছা ফাইন, তাহলে আমরা কি পেয়ে গেল দেখো? অ্যালোকেশন ম্যাট্রিক্স পেয়ে গেলাম, ম্যাক্স ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম, আর নিড পেয়ে গেলাম। আচ্ছা যদি তোমাকে কোনো কারণে এই নিডটা দেয়া আছে এটা দেয়া নাই তাহলে এটা বের করতে পারবো না? জি স্যার। তাই না? নিড আর অ্যালোকেশন যোগ করলে পেয়ে যাবো। তার মানে আমি যদি কোনো কারণে ধরো এই ম্যাট্রিক্সটা দেয়া নাই, এইটা আর এটা দেয়া আছে, অ্যালোকেশন বের করতে পারবো? তার মানে একটা ম্যাট্রিক্স কিন্তু তোমাকে সবসময় না দেয়া থাকবে, তোমাকে কি করতে হবে? বের করে নিতে হবে। তোমার যদি একটা দেয়া না থাকে কোনো অসুবিধা নেই, বাকি দুইটা থেকে কিন্তু আরেকটা বের করে ফেলা যাবে। আচ্ছা ফাইন, তাহলে আমরা 3টা ম্যাট্রিক্স আগে আমরা প্রথমে জেনারেট করে ফেলবো। তা আমাদের অবজেক্টিভ কি দেখো? আমাদের অবজেক্টিভ হচ্ছে আমার হাতে আছে এর হচ্ছে টোটাল 10 কপি, এটা হচ্ছে ওএস এর হাতে আছে। বি হচ্ছে 5টা, সি হচ্ছে 7টা। আচ্ছা এখন আমাকে একটা জিনিস দেখে বলো তো, এর যে 10টা কপি আছে এর মধ্যে কয়টা কপি অপারেটিং সিস্টেমের হাতে আছে কেউ বলতে পারবা? ওএস এর হাতে কয়টা কপি এখনো আছে? অ্যালোকেশন ম্যাট্রিক্সটা দেখে বলো তো। 7টা। হ্যাঁ দেখো এই যে এখানে 2টা দেয়া আছে P2 কে, 3টা দেয়া আছে P3 কে, আর 2টা দেয়া আছে P4 কে। তাহলে টোটাল 7টা কপি অ্যালোকেশন করা হয়ে গেছে না? অ্যালোকেশন মানে দিয়ে দিছে না 7 কপি?
আমার হাতে ছিল 10টা, এর মধ্যে 7টাই তো অ্যাসাইন করা হয়ে গেছে। তাহলে আমার হাতে আছে কয়টা বলো তো? আসলে এই মুহূর্তে অ্যাভেইলেবল কয়টা আছে? 3টা না? জি স্যার। আচ্ছা তাহলে এবার তোমরা দেখে বলো যে বি কয়টা অ্যাভেইলেবল আছে? অ্যালোকেশন গুলো 3টা। কলামটা যোগ করো। 2টা অ্যালোকেশন করা হয়েছে, দেখো এই যে এখানে একটা এখানে একটা, 2টা অ্যালোকেশন করা হয়েছে। তাহলে 2টা যদি আমি 3টা 5 থেকে বিয়োগ করি তাহলে পেয়ে যাব 3টা। আর সি কয়টা আছে তাহলে? স্যার 2টা। 2টা। তাহলে দেখো আমাকে প্রথমে যে অঙ্কটা দেয়া থাকবে এখান থেকে আমাকে আগে এই 3টা ম্যাট্রিক্স ফিল আপ করতে হবে এবং অ্যাভেইলেবলটা বের করতে হবে। সো ডেফিনিটলি 2টা ম্যাট্রিক্স তোমার দেয়াই থাকবে, ওখান থেকে আরেকটা ম্যাট্রিক্স তোমার বের করে নিতে হবে। তো 3টা ম্যাট্রিক্স যখন হাতে চলে আসলো আর অ্যাভেইলেবলটা আমরা বের করে নিব, তাহলে এই সবগুলো ম্যাট্রিক্সের ডাটা, এই 3টা ম্যাট্রিক্স এবং এটা একটা সিঙ্গেল ডাইমেনশন অ্যারে, এই 3টা ম্যাট্রিক্স এবং একটা সিঙ্গেল ডাইমেনশন অ্যারের ডাটা যখন আমার হাতে চলে আসবে, এবার হচ্ছে আমরা প্রসিডিউর শুরু করব। একটা একটা করে চেক করে দেখবো যে আমাদের সিস্টেমটা এখন সেফ স্টেটে আছে কি নাই। তার মানে আমার হাতে অ্যাভেইলেবল যা রিসোর্স আছে এই যে এইগুলা, এটা দিয়ে সবগুলো প্রসেসকে তার ম্যাক্সিমাম যেই নিড দরকার, মানে ম্যাক্সিমাম যেই রিসোর্স দরকার, এগুলো দেয়া সম্ভব কিনা। তার মানে আমার হাতে আছে কখন, এখন আছে কয়টা বলো তো? 3 3 2 আছে না? দেখো তো হাতে অ্যাভেলেবল কত আছে বলো তো? এই যে এটা না, জি স্যার। 3 3 2। এই 3 3 2 দিয়ে আমাকে এই বাকি যে প্রসেসগুলোর যে নিড গুলো আছে এই নিড গুলোকে, প্রত্যেকটা প্রসেসের নিড গুলোকে কমপ্লিট করতে হবে। তাহলেই শুধুমাত্র আমি বলতে পারবো যে আমার সিস্টেমটা সেফ স্টেটে আছে। আচ্ছা একটা জিনিস একটু বলে নেই যে এই প্রসেসটার যে দেখো যে এর দরকার কত, দেখো তো 1 2 2 দরকার না? জি স্যার। জি স্যার। আচ্ছা তার হাতে কি কিছু আছে না অলরেডি? দেখো তো এই যে কিছু আছে না? দেখো এই অলরেডি তার হাতে কিছু আছে না? জি স্যার। আচ্ছা তাহলে খেয়াল করে দেখো, তুমি যদি এই প্রসেসটাকে এই 1 2 2 প্রোভাইড করতে পারো তাহলে তার ম্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে না? জি স্যার। তাই না? এটাই তো তার নিড। তাহলে এটা যদি তাকে দিয়ে দাও তাহলে সে তার ম্যাক্সিমাম রিসোর্সে পৌঁছা যাবে না? তার যা যা দরকার ছিল। ঠিক আছে কিনা দেখো তো? জি স্যার। আচ্ছা তাহলে তাকে যদি তার ম্যাক্সিমামে তুমি রিচ করাইতে পারো তাহলে সে কি করবে বলতো? তার কাজ শেষ করে ফেলবে না? কারণ তার তো ওগুলা নিয়ে কাজ করা দরকার। তাহলে কাজ শেষ করে সে কি করবে? একটা সময় পরে তার হাতে যা যা ছিল সবকিছু সে রিলিজ করে দিবে না? সে ছেড়ে দিবে না? জি স্যার। বুঝতে পারছো? মানে তোমার হাতে এখন আছে দেখো 2 0 0, তোমার দরকার কত এখনো? দেখো তো তোমার দরকার হচ্ছে দেখো এই যে 1 2 2। তাহলে এই 1 2 2 যদি তোমাকে আমি দিতে পারি তাহলে কি হবে বলতো? তোমার হাত থেকে আমি কি ফেরত পাবো বলতো? তোমার কাছ থেকে আমি কি ফেরত পাবো? স্যার ম্যাক্স ফেরত পাওয়া যাবে। হ্যাঁ ম্যাক্সটা ফেরত পাবো। তার মানে তোমাকে আমি যা দিচ্ছি, দেওয়ার কারণে তোমার যদি ম্যাক্সে তুমি রিচ করে যাও তাহলে তুমি তোমার হাতে যা যা আছে সবকিছু কাজ শেষ করে আমাকে একসময় ফেরত দিয়ে দিবা। তাহলে ফেরত যদি দিয়ে দাও এগুলা কি বলতো? আমার অ্যাভেইলেবল পুলে আবার যোগ হবে না? কারো কাছ থেকে যদি কিছু ফেরত আসে এটা আমার আবার অ্যাভেইলেবল পুলে যোগ হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা তাহলে আমরা অঙ্কটা শুরু করি। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল রাখবা যে কোনো প্রসেসকে যদি তার ম্যাক্সের চেয়ে কম রিসোর্স তুমি দাও তাহলে কিন্তু সে ওই প্রসেস কি করবে? ওই রিসোর্স গুলোকে হোল্ড করে বসে থাকবে, আটকায় রাখবে, ওগুলা ছাড়বে না। কাজে কাউকে যদি তুমি অল্প রিসোর্স দাও সে কিন্তু ওই অল্পটা নিবে, নিয়ে আটকায় রেখে দিবে, তার অ্যালোকেশনটা আপডেট হবে, সে আটকায় নিয়ে বসে থাকবে। কাজে সে কিন্তু আর রিসোর্স হাত থেকে ছাড়বে না। তাহলে দেখো আমরা একটু গ্র্যাজুয়ালি অঙ্কটা করার চেষ্টা করি। দেখো আচ্ছা এই হলো আমাদের সিচুয়েশন আছে, অ্যাভেইলেবলটা আমরা এই যে বের করে ফেলছি। তাহলে এই হলো আমাদের অঙ্কের সিচুয়েশন। নিড ম্যাট্রিক্স 3টা ম্যাট্রিক্স আছে, অ্যাভেইলেবল আছে। আচ্ছা এখন আসলে আমরা স্টেপে যাই। আচ্ছা এখান থেকে দেখে দেখো তো যে আমার হাতে যে অ্যাভেইলেবল এর ভ্যালু গুলো যে 3 3 2, আমি এই 3 3 2 কে এই নিডের সাথে প্রত্যেকটা ঘরের সাথে কম্পেয়ার করব। ঠিক আছে? এই নিডের প্রত্যেকটা ইনডেক্স যদি আমার অ্যাভেইলেবল ইনডেক্সের চেয়ে ছোট বা সমান হয় তাহলে বলতো ওই প্রসেসটাকে তার নিড কমপ্লিট করা যাবে না? যেমন জি প্রথমটা স্যার। নাও, প্রথমটা দেখো তো, প্রথম আমার হাতে যা আছে এটা দিয়ে প্রথমটাকে কি স্যাটিসফাই করা যাবে কিনা? না স্যার। কারণ কি দেখো প্রথমটার এ দরকার 7টা, আমার হাতে তো 7টা নাই, আমার হাতে আছে কয়টা? মাত্র 3টা না? জি জি স্যার। স্যার। আচ্ছা জি স্যার। এটাকে স্যাটিসফাই করা যাবে দেখো তো P2 কে? জি স্যার।
আচ্ছা P2 কে যাবে, P3 কে কি সম্ভব? না স্যার। সম্ভব না, না কারণ P3 স্যার আচ্ছা P4 কে সম্ভব, P5 কে আবার সম্ভব না। তাহলে এই মুহূর্তে আমার হাতে যা অ্যাভেলেবল আছে এটা দিয়ে কাকে কাকে হ্যাপি করা যায়, মানে কাকে কাকে তার ম্যাক্সে রিচ করানো যায়? P2 কে আর দেখো P4 কে, ঠিক আছে কিনা দেখো তো। জি স্যার। আচ্ছা তাহলে এখানে P2 এবং P4 এর মধ্যে তুমি চাইলে যে কোনোটাকেই পিক করতে পারো। আমরা এখানে ধরো P2 কে পিক করলাম, যে আমরা P2 কে এখন তার নিড যেটা সেটা দিয়ে দিব। তাহলে এই যে স্টেপে আমরা দেখো লিখলাম, এখানে লিখলাম এই যে স্টেপ 1 এ আমার অ্যাভেলেবল হচ্ছে 332, এই যে প্রসেস 2 নিড যেহেতু 122 এবং সেটা যেহেতু আমার এই অ্যাভেলেবল এর প্রতিটা ইন্ডেক্সের চেয়ে ছোট আছে, তাহলে আমরা কি করব, এই প্রসেস P2 কে তার নিডটা আমরা ফিল আপ করতে দিব, মানে তাকে অ্যালোকেশন দিয়ে দিব। তাহলে আমাকে একটা জিনিস বলো তো, তাকে যদি আমি 332 দিয়ে দিই তাহলে তার হাত থেকে আমি কত ফেরত পাবো, কে বলতে পারবা দেখি তো। প্রসেস P2 কে দিচ্ছি, এই যে P2, এটা এখানে লিখে রাখলাম, P2 কে দেওয়া হচ্ছে এটা। So, P2 র হাতে আছে, 3.2 P2 এর হাতে কত আছে দেখো তো। 200 তাহলে এই 200 আমার হাতে ফেরত আসবে না? এটা কি দেওয়ার পর স্যার নাকি দেওয়ার আগে? দেওয়ার পরে, মানে দিলে কি হবে, তার এই দিলে তার এই ম্যাক্সটা রিচ হবে কিনা দেখো তো। দিলে তো ম্যাক্সটাই আসার কথা না, অ্যালোকেশন তো না। হ্যাঁ ম্যাক্সটাই তো রিচ হবে, তাই তো, তার মানে ম্যাক্সটাই সে ছেলে দিবে না। জি স্যার। আচ্ছা তাহলে একটা জিনিস আমাকে বলো তো, তাকে আমি মাত্রই এটা দিলাম না, এই যে এটা দিলাম না, এই যে এটা, জি স্যার। তাহলে অ্যাকচুয়ালি আমার গেইন হয়েছে কত বলো তো? আমার গেইন কি আসলে ম্যাক্সটা গেইন হয়েছে নাকি গেইন হয়েছে এইটা বলো তো? গেইন ধরতে গেলে অ্যালোকেশন গেইন হয়েছে। হ্যাঁ তার মানে আমার আমার হাতে আসলে ইফেক্টিভলি পারবে কতটুকু? ইফেক্টিভলি বাড়বে। পারবে হচ্ছে অ্যালোকেশনটুকু 200 পারবে না? জি স্যার। কারণ আমার যেটা তোমাকে আমি মাত্র দিয়েছি এটাও ফেরত আসবে, ঠিক আছে, কিন্তু এটা তো আমার হাতে ছিলই। তাহলে ইফেক্টিভ গেইন কোনটা বলো তো? তার হাত থেকে যেটা অ্যালোকেশন ছিল সেটা ফেরত আসাটা আমার ইফেক্টিভ গেইন হলো না? বুঝতে পারছো ক্লিয়ারলি ব্যাপারটা? জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে দেখো আমি যদি স্টেপ এইটাকে আগাই, যে প্রসেস P2 কে আমরা সিলেক্ট করেছি, এবার দেখো আমরা আচ্ছা এখন দেখো এই যে প্রসেস P2 কে যদি আমরা এই রিসোর্স গুলো দিয়ে দেই, প্রসেস P2 থেকে ফেরত আসছে কি দেখো, এই যে 332 আমার হাতে ছিল, আর এটা হচ্ছে ইফেক্টিভলি তার কাছ থেকে যা ফেরত পেলাম 200। তাহলে আবার অ্যাভেলেবল কত হয়ে যাবে বলো তো? অ্যাভেলেবল হয়ে যাবে কত, এখন হাতে কত হয়ে যাবে? 532 হয়ে যাবে না দেখো তো। স্যার 200 টা কিভাবে আসছে? এই যে এটা, এই যে দেখো, এই যে P2, এখানে দেখো P2 র হাতে ছিল 200। বুঝো না কথাটা? প্রশ্নটা কে করেছো? জি স্যার বুঝছি। আচ্ছা তার মানে ঘটনা হচ্ছে যে আমার হাতে যা অ্যালোকেশনে ছিল, আমি আমার কাছ থেকে অ্যালোকেশনটা তুমি নিয়ে নিতে চাচ্ছ, কি করব, আমাকে আমার ম্যাক্সিমামটা দিতে হবে। তাহলে আমার নিডটা যদি তুমি দিয়ে দাও তাহলে আমি কি করব, আমার ম্যাক্সিমামে রিচ করব। তাহলে আমি আমার হাতে যা ছিল এবং ম্যাক্স টোটাল কথা নিড যা পেলাম সব সহ একবারে ছেড়ে দিব। তাহলে এখানে ইফেক্টিভলি আমরা আসলে ফেরত পাচ্ছি কতটুকু? এই 200 ফেরত পাচ্ছি না? একজন যেটা বললো যে স্যার আমরা তো আসলে ফেরত পাবো এইটা না, দেখো তো একজন যেটা বলেছে 322 ফেরত পাওয়ার কথা না? জি স্যার। হ্যাঁ তাহলে আসলে 322 ফেরত পাবো, কিন্তু ইফেক্টিভলি আসলে কত ফেরত পাচ্ছি বলো তো? এইটা মাত্রই দিয়েছিলাম না তাকে, তাহলে এটা তো আমার কাছে ছিলই। তাহলে ইফেক্টিভলি গেইন হলো কোনটা আমার হাতে বলো তো? এই যে এটা গেইন হলো না, যে এই যে এটা, জি বুঝতে স্যার। পারলাম কিনা দেখো। আর দু একজন একটু বলো বুঝতে পারতেছো কিনা, এই একটা স্টেপ বুঝতে পারলে বাকিগুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাদের হাতে আছে হচ্ছে এই যে এখানে লিখে রাখলাম 532। তাহলে তোমরা বলো এখন 532 দিয়ে, আচ্ছা আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে যেহেতু P2 র কাজ শেষ, আমরা P2 কে মার্ক করে ফেললাম, এই যে P2 কে আমরা মার্ক করে ফেললাম। এক কাজ করি, এটা ক্লিয়ার করে আসি। আচ্ছা তাহলে প্রথমে আমরা কোনটাকে সিলেক্ট করলাম বলো তো? প্রথমে কোনটাকে সিলেক্ট করলাম আমরা? P2 স্যার। P2। তাহলে P2 কে তার রিসোর্স গুলো দিয়ে দিলাম, তার হাত থেকে ফেরত পেয়ে গেলাম 200। আমার অ্যাভেলেবল চেঞ্জ হয়ে গেল 532। এখন আমি P2 কে মার্ক করে দিলাম যে P2 শেষ।
আচ্ছা এখন স্যার 532 অ্যাভেলেবল থেকে কি 332 যেটা দেওয়া আছে এটা কি 332 যাবে নাকি আমার নিড যতটুকু ছিল অতটুকু যাবে? কোনটা? স্যার এই যে P2 তে অ্যাভেলেবল ছিল, আমরা ফার্স্টে 332 ছিল অ্যাভেলেবল, তো নিড ছিল 122, তো আমি কি 122 দিব নাকি 332 দিয়ে দিব? হ্যালো একটু আনমিউট করে না জুম, এটা হঠাৎ করে মিউট করে দিচ্ছে কোনো কারণে। এই যে কথা বলছিলে একটু আনমিউট করে নাও। স্যার, শোনা যায়? হ্যালো কে কথা বলছিল? আমি শুনতে পাচ্ছি না তোমার কথা। এই সারোয়ার নাকি? জি স্যার, শোনা যাইতেছে কথা? এখন ঠিক আছে, এখন শুনতে পাচ্ছি, বলো। জি স্যার, বলতেছিলাম যে আপনি বললেন স্যার যে অ্যাভেলেবল যা আছে আমরা সব দিয়ে দিব, বাট সব তো আসলে দরকার নেই, আসলে নিড যতটুকু ততটুকু দেওয়া উচিত। হ্যাঁ, আসলে কি সব সবই সবটা যায় দিব নাকি না নিড তো, যায়? সব যাবে না, নিটটাই যাবে। এখানে সব আচ্ছা দিয়ে নিতে দেখো তো, তোমার এখানে এই পিটুর দরকার ছিল কত? 1 2 2, তাহলে 1 2 2 তুমি তাকে দিবা, তাহলে 1 2 2 দিলে তোমার একটা স্টেপ বেশি করা লাগতো, অ্যাভেলেবলটা কিছু কমে যেত না বলো তো? জি স্যার। তো অ্যাভেলেবল কমার পরে আবার কি আসতো? ফেরত আসতো না? ফেরত আসলে তো আবার যোগই হইতো। তো সেই জন্য আমরা অ্যাভেলেবল টাকার কম দেখাচ্ছি না, আমরা ধরে নিচ্ছি যে তোমার নিডটা যদি তোমাকে দেয়া যায়, তোমার হাত থেকে যেটা অ্যালোকেশন ছিল সেটা ফেরত নিয়ে নিব না আমি, বলো তো? মাল্টিপল নিড যদি আমি একসাথে ফিল আপ করতে চাই তাহলে যেটা অ্যাভেলেবল মাল্টি ছিল ওটা আমি তো দিতে পারি মাল্টিপল আরেকজনকে। নিড বলতে, মাল্টিপল নিড মানে বলতে লাইক আমি যদি সাইমালটেনিয়াসলি আরেকটা প্রসেস রান করতেছি আর সেম ওই নিডের মধ্যে আমার হয়ে গেছে আচ্ছা অ্যাভেলেবল, শোনো, তখন এখন আমাদের অবজেক্টিভ কি? আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা কিন্তু রিসোর্স অ্যালোকেশন করতেছি না, দেখো এটা আমরা হচ্ছে গিয়ে সিমুলেশন করতেছি যে আমাদের কারেন্ট সিচুয়েশনটা সেফ কিনা। তার মানে আমার হাতে যা আছে এটা দিয়ে আমি কোনো না কোনো অর্ডারে রান করে সবগুলো প্রসেসকে স্যাটিসফাই করতে পারবো কিনা এটা সিমুলেট করতেছি। ভালো করে দেখো কি বলছি, আমি কিন্তু দিয়ে দিচ্ছি না, আমি সিমুলেট করতেছি যে আমার হাতে যা আছে এটা দিয়ে আমি প্রথমে পি2 কে দিলাম, তাহলে পি2 হ্যাপি হয়ে গেলটা, ঠিক কিনা দেখো তো? জি স্যার। আচ্ছা পি2 ডান। আচ্ছা এবার দেখি ফেরত আসছে কত, আমার হাতে এখন কত হয়ে গেছে বলো তো? এখন কি 332 আছে নাকি 532 হয়ে গেছে? 532। আচ্ছা এবার বলো 532 দিয়ে কোনটাকে সার্ভিস দেওয়া যায়? এটাকে সার্ভিস দেওয়া যাবে? না স্যার। আচ্ছা এটাকে যাবে? জি স্যার। এটাকে না যাবে না তো? না স্যার, না স্যার, 6 আছে। এটাকে তো যাবে। আচ্ছা জি এটাকে স্যার। যাবে? জি স্যার। তাহলে তুমি এই 4 5 এবং 2, 2 তো শেষ, 4 5 এই দুইটার প্রসেসের মধ্যে যে কোনো একটাকে পিক করতে পারো। তাহলে আমরা ধরো এই মুহূর্তে পিক করলাম হচ্ছে আমাদের পরেরটা হচ্ছে P4 কে আমরা সিলেক্ট করলাম, যে এইখানে দেখো P4 কে, কারণ কি P4 এর ভ্যালু হচ্ছে দরকার হচ্ছে 011, আমার হাতে তো ডেফিনেটলি অনেক আছে 532, তাহলে আমাকে এখন কে বলতে পারবা যে 011 দিয়ে দেওয়ার পরে P4 এর কাছ থেকে আমি আসলে ইফেক্টিভলি কত টাকা রিসোর্স গেইন করব? কি গেইন করব P4 এর কাছ থেকে? 211। এটা গেইন করব, রাইট, 211 গেইন করব। ঠিক আছে, তার মানে এটা তার হাতে ছিল, সে এটা দিয়ে দিবে না আমাকে ফেরত? কারণ তোমাকে যদি নিডটা আমি ফিল আপ করতে দেই, তোমার নিডটা যদি দেই তাহলে তুমি তোমার ম্যাক্সে পৌঁছা যাবে না, বলো তো? এই যে তোমাকে যদি আমি 011 দিয়ে দেই তাহলে কি অবস্থা হবে? তোমার ম্যাক্সে তুমি রিচ করবে না, এই যে P4 নাকি? জি স্যার। আচ্ছা তাহলে দেখো আমরা যদি এর পরের স্টেপটা একবার দেখি, যে স্টেপ 2 তে আমরা দেখো আমাদের হাতে আছে এখন 532, P4 এর নিড হচ্ছে 011, ডেফিনেটলি আমাদের হাতে তার চেয়ে অনেক বেশি আছে, তাহলে আমাদের আমরা P4 কে ডাটা দিতে পারি, মানে তার রিসোর্স দিতে পারি। তাহলে P4 কে যদি আমি দিয়ে দেই তাহলে দেখো আমাদের কি সিচুয়েশন দাঁড়াবে? P4 এর কাছ থেকে আমি, আমার হাতে ছিল 532, P4 এর কাছ থেকে ইফেক্টিভলি গেইন হচ্ছে আমার 211, তাহলে আমাদের এখন অ্যাভেলেবল হয়ে যাবে 743। এই দুইটা স্টেপের পরে কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করো না এখনই। স্যার এখানে P4 ই কেন পিক করলাম, P5 ও তো পিক করতে পারতো। হ্যাঁ তুমি যে কোনোটা পিক করতে পারো, কোনো অসুবিধা নেই, মানে যে কোনো ভাবে তুমি সবগুলো প্রসেসকে স্যাটিসফাই করবা। কাজে তুমি হয়তো P4 সিলেক্ট করছো, আমি হয়তো অঙ্ক করার সময় P5 কে সিলেক্ট করতে পারি, ডাজন্ট ম্যাটার। যে কোনো অর্ডারে আমাকে কি করতে হবে? সবগুলো প্রসেসকে কমপ্লিট করতে হবে। তাহলে P4 এখানে কমপ্লিট হয়ে গেল না? জি জি স্যার। স্যার। আচ্ছা এখন আমার হাতে আছে 743, এটা দিয়ে এখন আমি দেখো তো এটা দিয়ে এটাকেও দিতে পারবো না 743 দিয়ে?
জি স্যার। আচ্ছা, এটাকেও পারবো না এখন? জি স্যার। আর এই দুইটা কমপ্লিট হয়ে গেছে, এটাকেও পারা যাবে। তাহলে আমি এখন এই 1, 3 এবং 5 এটার মধ্যে যে কোনো একটাকে পিক করতে পারবো। তাহলে দেখো আমরা এরপরে কোনটাকে পিক করেছি, দেখো আমাদের এই অ্যালগরিদম আমরা কোনটা পিক করেছি, এরপরে আমরা পিক করেছি হচ্ছে P5 কে। তুমি হয়তো P1 কেও পিক করতে পারতা, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, এরপরে P5 এর পরে আমরা পিক করেছি হচ্ছে, এই দেখো এরপরে আমরা সিলেক্ট করেছি P1 কে। তাহলে আমরা সিকোয়েন্সটা কিভাবে করেছি দেখো তো, প্রথমে কাকে সিলেক্ট করেছিলাম? P2, তারপরে কাকে সিলেক্ট করেছিলাম? P4, এরপরে P5, এরপরে P1। তাহলে ডেফিনেটলি লাস্টে কে আসছে বলো তো? লাস্টে কে সিলেক্ট হয়েছে? P3। P3। তাহলে এই যে P5 এর পরে P4 সিলেক্ট করেছি, তারপরে P3। তাহলে দেখো আমরা আসলে কোন সিকোয়েন্সে সবগুলো প্রসেসকে সার্ভ করলাম, এটা একটু যদি আমরা একটু দেখি। পরে কি স্লাইড নেই নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে দেখো আমাদের সিকোয়েন্সটা কি দাঁড়ালো, এই যে এই ছবিটা দেখো, প্রথমে P2, তারপরে P4, তারপরে P5, তারপরে P1, তারপরে P3। তাহলে এই যে সিকোয়েন্সটা পেলা, এই সিকোয়েন্সে যদি আমি রিসোর্স অ্যালোকেশন করি, তাহলে বলতো সবগুলা প্রসেসকেই তার ম্যাক্সিমামে রিচ করানো সম্ভব না? জি স্যার। আচ্ছা, এখন একজন যেটা প্রশ্ন করেছিল যে আমি আগে P5 কে কেন নিলাম, না নিয়ে P1 কেও তো নিতে পারতাম। তাহলে দেখো তো, তোমাদের মধ্যে আরেকজন যখন অঙ্কটা করবা, তার সিকোয়েন্সটা এরকমও হইতে পারতো না? এরকম হইতে পারতো না? জি স্যার। আচ্ছা, তাহলে তোমার অবজেক্টিভ হচ্ছে যে কোনো অর্ডারে বা যে কোনো সিকোয়েন্সে এক্সিকিউট করে আমি যদি সবগুলো প্রসেসকে সিমুলেট করতে পারি, মানে দেখতে পারি যে সবাইকে টাকা দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে, মানে সবাইকে তার রিসোর্স দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে, তাহলে আমি বলবো যে এই সিকোয়েন্সটা যদি তুমি পাও, তাহলে তুমি বলবা যে আমাদের কারেন্ট স্টেট এখন সেফ স্টেটে আছে, এটা এখন সেফ স্টেট। ব্যাপারটা এরকম চিন্তা করো যে তোমার হাতে ব্যাংকে ভল্টে তোমার কাছে এই মুহূর্তে 20 লক্ষ টাকা আছে, লাইনে যারা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এদের মধ্যে বলতো সবাই কি টাকা তুলে না কেউ টাকা জমাও দেয় বলতো? জমাও দেয়। জমাও দেয়। তাহলে আমি যদি ধরো ব্যাংকের ক্যাশিয়ার সিমুলেট করতেছে কার হাতে কত টাকা আছে, কে জমা দিবে কে তুলবে, এই হিসাবটা করে সে যদি দেখে যে আচ্ছা ঠিক আছে এই লোককে যদি টাকা দেই তাহলে অসুবিধা নেই, এরপরের লোক আমাকে টাকা জমা দিবে, সো এটা দিয়ে আবার বাকি জনকে দেওয়া যাবে, এইরকম একটা সিমুলেট করে সে যদি দেখে যে তার হাতে যে টাকা আছে এটা দিয়ে লাইনে দাঁড়ানো সবাইকেই সার্ভিস দেওয়া সম্ভব, তাহলে বলতো ব্যাংকের কারেন্ট সিচুয়েশনটা সেফ না? ভাঙচুরের কোনো সম্ভাবনা আছে? না। বুঝতে পারছো কি বলছি? তার মানে আমি কিন্তু রিসোর্স অ্যালোকেশন করে ফেলতেছি না, আমার টার্গেট হচ্ছে আমি বর্তমানে বসে ফিউচারটা ক্যালকুলেশন করে দেখতেছি যে আচ্ছা যা আছে এটা দিয়ে ম্যানেজ করা যাবে কিনা, এইভাবে এভাবে দিয়ে আমি সবাইকে স্যাটিসফাই করতে পারবো কিনা। যদি পারি তাহলে আমি বলবো যে বর্তমান স্টেটটা আমার সেফ স্টেটে আছে। তাহলে সিস্টেমকে কি করতে হবে বলতো? অ্যাডভান্স বারবার ক্যালকুলেশন করে দেখতে হবে না যে তোমার যা আছে এটা দিয়ে বাকিগুলোকে স্যাটিসফাই করা যাবে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে একটু টাইম ক্যালকুলেশন সময় বেশি লাগবে না, কারণ তোমাকে তো বারবার সেফ স্টেট ক্যালকুলেশন করতে হবে, যে একটু পরে দেখতে হবে যে আবার সেফ হলো কিনা সিচুয়েশন, ঠিক কিনা দেখো তো? তাহলে স্যার ম্যাক্সিমাম যত অ্যালোকেটেড আছে এক্সিস্টিং ওটা না ওটা সেফ? আচ্ছা, এখন এখন যেটা একজন যেটা প্রশ্ন করেছিল যে আমরা যখন, কে যেন প্রশ্নটা করলাম মাত্র, কি কথা বললাম মাত্র বলতো, আরেকবার বলো তো। সার্ভার। জি স্যার। আচ্ছা, এখন যেটা আমরা করতে পারি এই অঙ্কটাতেই তুমি দেখো, আমরা যদি এই অঙ্কটা আরেকবার একটু দেখি। আচ্ছা, এই অঙ্কটাতে আমরা আমাদের হাতে ছিল 3 3 2, এটা দিয়ে আমরা কাকে কাকে দিতে পারতাম বলতো? এইটাকে আর কোনটাকে? এটাকে রিসোর্স নাকি? আর তো কাউকে পারতেছিলাম না। না স্যার। আচ্ছা, এই দুইটার মধ্যে কার হাতে বেশি রিসোর্স আছে দেখো তো? সো P4 এর কাছে। আচ্ছা, এটার কাছে কম আছে, এটার কাছে বেশি আছে। জি স্যার। তাহলে এটাকে যদি আমি P4 কে যদি আগে দেই, তাহলে কি কি বেনিফিট হতে পারে বলো তো? গেইন বাড়বে স্যার, গেইন বাড়বে। মানে ইফেক্টিভ গেইন বেশি হবে না, মানে রিসোর্স বেশি ফেরত পাবো না? জি স্যার। তাহলে আমরা যদি গ্রিডি অ্যাপ্রোচে যাই, যে যার কাছে বেশি অ্যালোকেশন অলরেডি আছে তাকে যদি দেয়া যায় তাহলে আমরা তাকে আগে দিব,
তাহলে তার কাছ থেকে বেশি ফেরত চলে আসবে আমার হাতে, তাহলে আমার অ্যাভেলেবল বেড়ে গেল না? জি স্যার, বুঝতে পারছি। তাহলে মোর চান্সেস যে তুমি এই অ্যাভেলেবল দিয়ে আবার কি করতে পারবা, আরেকজনকে দিতে পারবা। তাহলে আমরা যখন সেফ সিকোয়েন্সটা বের করব, আমরা যদি সিকোয়েন্সটা সত্যি বের করতে চাই, গ্রিডি অ্যাপ্রোচে গেলে কনফার্ম যে সিকোয়েন্স থাকলে বের হবেই। ঠিক আছে, যদি এমন হয় যে তোমার হাতে রিসোর্স কম আছে, এটা দিয়ে সবাইকে স্যাটিসফাই করা যাবে না, তাহলে তুমি যে অর্ডারেই চেষ্টা করো না কেন কোনোভাবেই সিকোয়েন্স পাবা না। হয়তো দেখা যাবে যে দুইজনকে তুমি স্যাটিসফাই করেছো, তারপরে দেখতেছো আর দেয়া যাচ্ছে না। ঠিক আছে, মানে দুইজনকে দিলে তার হাত থেকে ফেরত আসলো, ওইটা দিয়ে আর কাউকে দেওয়া যাচ্ছে না, তার মানে তোমার অঙ্ক আর সামনের দিকে আগাইতে পারবে না। তখন মানে ওই সিচুয়েশনটাকে আমরা বলবো আনসেফ স্টেট, মানে আমরা তার মানে ডেডলকের দিকে যাচ্ছি। বুঝতে পারছি? তাহলে আমরা গ্রিডি অ্যাপ্রোচে যদি যাই, তাহলে আমাদের জন্য সবচেয়ে সহজ, তুমি যখন ল্যাবে এটা ইমপ্লিমেন্ট করবা, সিম্পলি যেটা করবা যে যেটার হাতে অ্যালোকেশন বেশি আছে সেটাকে তুমি আগে অ্যালোকেশন করবা, তাকে আগে নিডটা দিবা, তাহলে যেটা হবে তার হাত থেকে আমরা বেশি রিসোর্স ফেরত পাবো। বেশি রিসোর্স ফেরত পেলে ডেফিনেটলি আমার কি হবে, সিকোয়েন্স থাকলে সেটা পাওয়া যাবেই, কোনো সন্দেহ নেই যে পাওয়া যাবে। কিন্তু এখানে কিন্তু আমরা গ্রিডি অ্যাপ্রোচে যাইনি, আমরা কিন্তু প্রথমে যেটা ম্যাচ করেছিল সেটাকে আগে দিয়েছি, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতো আর কি, প্রথম অর্ডারে যেটা ম্যাচ করেছি সেটা দিয়েছে। তো এই প্রথম অর্ডারে যদি ম্যাচ করো, এখানে এই অঙ্কটাতে যদিও সাফিসিয়েন্ট রিসোর্স হাতে ছিল, অ্যাভেলেবল ছিল, এই কারণে অঙ্কটা হয়তো সলভ করা গেছে। কোন অঙ্কের ক্ষেত্রে কিন্তু এরকম হইতে পারে যে তুমি যদি সিম্পল উপর থেকে রান করা শুরু করো, তাহলে কিছু দূর পরে গিয়ে দেখলা যে আর দেয়া যাচ্ছে না, আবার অন্য অর্ডারে রান করলে হয়তো দেয়া যাইতেও পারে, এরকম হইতে পারে কিন্তু অঙ্ক। তার মানে ব্যাপারটা ব্রুট ফোর্সের মতো হয়ে গেল না জিনিসটা? জি স্যার। তাহলে ব্রুট ফোর্স মানে কি, এখানে কয়টা প্রসেস আছে দেখো তো, 5টা না? তাহলে তোমাকে ওর্স কেসে কয়টা সিচুয়েশন দেখা লাগতে পারে, কয়টা সিকোয়েন্স দেখা লাগতে পারে, মানে যদি সিকোয়েন্স বের করতে চাও, ফ্যাক্টরিয়াল 5 বের করতে হবে না? জি স্যার। তাহলে ফ্যাক্টরিয়াল 5 তো এখানে নয় 5টা প্রসেস, 10টা থাকলে তো ফ্যাক্টরিয়াল 10। তাহলে তুমি যদি ফ্যাক্টরিয়াল 10 কম্বিনেশন চেক করতে যাও, তাহলে তো তোমার ব্যাপক ক্যালকুলেশন কস্ট মানে চলে আসবে। তো সেই জন্য ওই ক্যালকুলেশন কস্ট অ্যাভয়েড করার জন্য তুমি যে গ্রিডি অ্যাপ্রোচে যেতে পারো, যে তুমি যদি যেটা হাতে অ্যালোকেশন বেশি আছে তাকে যদি আগে দিয়ে দাও, তাহলে পসিবিলিটি আছে যে তোমার সিকোয়েন্স থাকলে সেটা বের হবেই। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের একটা টপিক শুধু বাকি থাকলো, ডেডলক প্রিভেনশন, সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। অ্যালগরিদমটা কি আসলে কঠিন? দেখো তো, একদম সিম্পল অ্যালগরিদম না? জি স্যার। ঠিক আছে, অ্যালগরিদমটা কিন্তু কঠিন না, কিন্তু দেখবা যে অ্যালগরিদম যখন তোমার ফর্মালি লেখা হয়, তখন আমরা এমন ভাবে লিখি যেন দেখতে বিশাল একটা কিছু মনে হয়। হ্যাঁ, অ্যালগরিদমটা তুমি দেখো যে বিশাল ভারী একটা কিছু মনে হবে, বা কি সে মানে ভয়াবহ অ্যালগরিদম। আসলে কিন্তু অ্যালগরিদমটা খুবই সিম্পল, জাস্ট ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, আর কিছুই না। সিম্পল চেক আর ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, এই দ্যাটস ইট। তাহলে এটা এরকম করতে হলে পারা যাবে না? জি স্যার। ঠিক আছে, এই অঙ্ক কিন্তু করতে বেশিক্ষণ লাগবে না, তুমি ম্যাট্রিক্স গুলো জেনারেট করলে কিন্তু অঙ্ক কিন্তু সময় বেশি নাই, যে 5টা স্টেপ, শুধু 5টা স্টেপে 5টাকে কমপ্লিট করবে, দ্যাটস ইট। তোমাকে আসলে কিন্তু সময় কিন্তু বেশি লাগবে না, দেখতে অঙ্ক বিরাট বিরাট মনে হচ্ছে, আসলে কিন্তু অঙ্ক কোনো বড় অঙ্ক না, কিন্তু অঙ্ক কিন্তু ছোট অঙ্ক। আচ্ছা, তাহলে ব্যাংকার্স অ্যালগরিদমের অবজেক্টিভ কি বুঝলাম আমরা? ব্যাংকার্স অ্যালগরিদম দিয়ে কি আমরা কি ডেডলক রিকভার করতেছি? সবগুলো প্রসেস রান করে দিচ্ছি স্যার। আচ্ছা, ব্যাংকার্স অ্যালগরিদম কি আমরা দিয়ে কি আমরা ডেডলক ডিটেকশন করতেছি? এখানে কি ডেডলক আছে এই সিস্টেমে বর্তমানে যা আছে, তাকে এখানে কি ডেডলক আছে? না স্যার। আচ্ছা, তাহলে ডেডলক নাই মানে আমরা আসলে সেফ স্টেটে আছি, তাই না? আমরা কিন্তু ডেডলক ডিটেকশন এবং রিকভারি কিন্তু করছি না, তাই না? এখানে ডেডলক ডিটেকশনের পার্টটুকু তুমি শুধু হয়তো দেখতে পারতেছো। এক হচ্ছে তুমি অ্যাভয়েড করতে পারো যে তুমি যদি এই অর্ডারে রান করো তাহলে ডেডলক আর হবে না, এইটুকু বুঝতে পারাটাই কিন্তু আমরা টার্গেট করতেছি, যে আমরা কিভাবে রিসোর্স অ্যালোকেশন করব যাতে করে এইভাবে যদি আমি ম্যানেজ করি তাহলে সবাইকে স্যাটিসফাই করা যাচ্ছে, কেউ ডেডলকে পড়বে না। ঠিক আছে, এই সিকোয়েন্সটা আমরা পাই কিনা, এটা যদি পাই তার মানে বুঝবো যে বর্তমানে সেফ স্টেট আছে। তাহলে সবসময় আমাকে এমন ভাবে ক্যালকুলেশন, বারবার ক্যালকুলেশন করতে হবে যাতে আমরা সবসময় সেফ স্টেটে থাকি। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে জিজ্ঞেস করে ফেলো, সময় নাই অবশ্য, শেষ হয়ে গেছে সময়। আচ্ছা ঠিক আছে, যদি হ্যাঁ কারো তন্ময় প্রশ্ন করবে বলো। স্যার, তাহলে কি আমরা হাইয়েস্ট গেইনের উপরে বেসিস করে ম্যাথ সলভ করব?
হ্যাঁ, হাইয়েস্ট গেইনের উপর করলে কনফার্ম তুমি সলিউশন হবে। ইনফ্যাক্ট তুমি ল্যাবেও যদি করো দেখবা যে তোমার স্টেপ কম লাগবে। ওই যে ফ্যাক্টরিয়াল 5 বা ফ্যাক্টরিয়াল 10 এত পারমুটেশন তোমার চিন্তাই করা লাগবে না। হাইয়েস্ট গেইনটাকে পিক করলে তোমার ডেফিনিটলি সিকোয়েন্স থাকলে সেটা বের করা যাবে। মানে যার কাছ থেকে ফেরত বেশি পাবো আরকি। মানে যে টাকা জমা দিব তাকে এনকারেজ করতেছে আগে আসতে। ব্যাপারটা তাই না? জিনিসটা নাকি? জি স্যার। কেউ ধরো 2 লাখ টাকা জমা দিবে, তাকে আমি মানে সাদর সম্ভাষণ জানায় আগে নিয়ে আসবো। কারণ তাকে কার কাছে 2 লাখ টাকা পাওয়া মানে আমি 2 লাখ দিয়ে আবার আরো অন্যকে দিতে পারবো। তাহলে যারা টাকা জমা বেশি দিবে তাদেরকে আগে নিয়ে আসবো। তাদেরকে আগে সার্ভিস দিব। এই যে হচ্ছে অবজেক্টিভ। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে শেষ করি। যদি আর কারো কোনো প্রশ্ন না